জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমাকে একটু আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, জি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আহ শুরু করব আমাদের আজকের ক্লাস। এবং আজকে আমাদের যথারীতি পদ প্রকরণ দ্বিতীয় পর্বের উপরে আমাদের হচ্ছে উম আলোচনা চলবে। ওকে, আচ্ছা, জি, ওকে। আমার মনে হয় যে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু শুনতে পাচ্ছেন। তো আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাস সেটা আরম্ভ করি। ওকে, ওকে, জি, জি, ক্লিয়ার। ওকে, জি, সবকিছু দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাস সেটা। তো প্রথমত আজকে আমরা পড়ব একই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয়। একই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয়, যেটা আমরা আগের ক্লাসে হচ্ছে আপনাদেরকে আমরা গত ক্লাসে যে পর্যন্ত গিয়েছি, আজকে আমরা ওই জায়গাটা থেকে হচ্ছে আমরা আমাদের আলোচনাটা হচ্ছে শুরু করব। ওকে, তো এই জায়গাটা থেকে আমাদের আজকের আলোচনাটা হচ্ছে শুরু হবে, এবং আপনারা আজকের ক্লাসটা করলে পদ প্রকরণের যেই বিষয়াদি রয়েছে সেগুলো খুব ভালোভাবে আমার মনে হয় যে বুঝতে পারবেন। তো আজকে আমরা তাহলে চলে যাচ্ছি, গতকাল আমরা বিশেষ্য বিশেষণ পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়বো একই পদের বিশেষ্য বিশেষণ। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো যে একই পদের বিশেষ্য এবং বিশেষণ নির্ণয়। ঠিক আছে, তো এখন একই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয় এই জিনিসটা কি, একটু যদি খেয়াল করেন যে একটা পদ, এই পদটা আসলে ধরেন আমি বললাম যে ভালো। এখন এই যে ভালো যে পদটা আছে, এই পদটা নর্মালি এটা একটা বিশেষণ পদ। নর্মালি আমরা সবাই জানি যে এই পদ এটা একটা বিশেষণ পদ। কিন্তু এই যে বিশেষণ পদটা আছে, এই বিশেষণ পদটা মাঝে মধ্যে বাক্যে বিশেষ্য হিসাবেও ব্যবহৃত হতে পারে। তো এখন আমরা এই জিনিসটা জানার জন্য চেষ্টা করব যে একটা পদ কখন বিশেষ্য হবে আর কখন বিশেষণ হবে, এইটা নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা বিভিন্ন বাক্য দিয়ে প্রথমত এই আলোচনাটা করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন মনে রাখবেন, যদি বাক্যে আসে তাহলে পরেই বাক্যটা বিশেষ্য বিশেষণ হতে পারবে। অর্থাৎ বাক্যে যদি না আসে তাহলে সেটা কখনোই বিশেষ্য বিশেষণ হবে না। মানে একই পদের বিশেষ্য বিশেষণ কেবল বাক্যে আসলেই হয়, এছাড়া হয় না। আচ্ছা, তো তাহলে চলেন আমরা আলোচনা শুরু করি। আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা আমি লিখলাম যে ভালো মানুষ, খেয়াল করেন, ভালো মানুষ পাওয়া কঠিন। এই একটা বাক্য, যে ভালো মানুষ পাওয়া কঠিন, এটা একটা বাক্য লিখলাম। এরপর আমি লিখলাম যে আপন ভালো সবাই চায়। খেয়াল করেন, আপন ভালো সবাই চায়। এখন এভরিওয়ান একটু খেয়াল করেন, দেখেন, এখন ভালো মানুষ, এখানে ভালো এটা কোন পদ? আবার দেখেন আপন ভালো সবাই চায়, এখানে ভালো এটা কোন পদ? এখন একটু আপনি একটু মনোযোগ দেন, তাহলে জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। প্রথমত এরকম যদি বাক্য থেকে একটা পদের বিশেষ্য বিশেষণ নির্ণয় করতে বলে, তাহলে আপনার কাজটা হচ্ছে যে ওই যে পদটা, যেই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয় করতে বলছে, ওই পদটাকে আপনি দেখবেন ওই পদটাকে কাউকে বিশেষায়িত করতেছে কিনা, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কিনা, কাউকে মডিফাই করতেছে কিনা। যদি করে তাহলে সেটা বিশেষণ, আর না করলে বিশেষ্য। এখন দেখেন তো, এই ভালো কিন্তু মানুষকে মডিফাই করতেছে। কেমন মানুষ? ভালো মানুষ। তাহলে এইটা মানুষের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই জন্য এই যে ভালোটা আছে এইটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ। এটা কি পদ বলেন? এটা আমাদের নিঃসন্দেহে বিশেষণ পদ। এখন আপন ভালো সবাই চায় মানে কি? মানে নিজের ভালো সবাই চায়। এখন খেয়াল করে দেখেন, যখন আমি বলতেছি যে নিজের ভালো সবাই চায়, তখন দেখেন তো এখানে ওই যে ভালো পদটা আছে, এখন কে ভালো ভাই? কোন জিনিসটা ভালো? উপরে তো বলছে মানুষ ভালো, নিচের বাক্যে কিন্তু কাউকেই ভালো বলে না, বলছে নিজের ভালোটা সবাই চায়। কিন্তু ভালোটা কি ওটা কিন্তু বলা নাই। তার মানে এখানে ভালো কিন্তু কাউকে মডিফাই করতেছে না। এই জন্য এই যে ভালোটা আছে, এই ভালোটা হচ্ছে বিশেষ্য। এই ভালোটা কি? বিশেষ্য। এইবার আমাকে একটু বলেন তো, যে একই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয়ের কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ একই পদে বিশেষ্য বিশেষণ কিভাবে নির্ণয় হয়, এই দুটো উদাহরণ দিয়ে আপনি জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলেন।
আজকে উপস্থিতির খুবই মানে বেহাল অবস্থা, দুঃখজনক। আরেকবার বলছি, খেয়াল করে দেখেন, ভালো মানুষ পাওয়া কঠিন। এখন ভালো মানুষ পাওয়া কঠিন, এখানে খেয়াল করে দেখেন কেমন মানুষ ভালো মানুষ। তো এখানে মানুষকে মডিফাই করতেছে ভালো, এই জন্য ভালোটা হচ্ছে বিশেষণ পদ। আর আপন ভালো সবাই চায়, এখানে এই ভালো দ্বারা কিন্তু কাউকে বুঝাচ্ছে না। দ্বিতীয়টা আবার বলেন, দ্বিতীয়টা সহজ ভাই, যে এই ভালো দ্বারা কিন্তু কাউকে মডিফাই করতেছে না। মানে কোন জিনিস, এখানে তো বলছে মানুষ ভালো, এখানে বলছে কে ভালো, কোনটা ভালো বলছে, কিছুই বলে নাই। তো তার মানে এটা কাউকে মডিফাই করে নাই, সুতরাং এটা হচ্ছে বিশেষ্য পদ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? ওকে, আমরা আরো দুইটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ধরতে আরো অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এরপর আমি লিখলাম যে মন্দ লোকে কিনা বলে, মন্দ লোকে কিনা বলে। আচ্ছা, এরপর আমি লিখলাম যে, হ্যাঁ, এরপর খেয়াল করে দেখেন, এরপর আমি লিখলাম যে এখানে মন্দের কি আছে, এখানে মন্দের কি আছে। এখন দেখেন প্রথমে এই মন্দ, এটা কোন পদ, এটা কি বিশেষণ না বিশেষণ, নিচের মন্দ কোন পদ। এখন দেখেন এখানে এখানে খেয়াল করে দেখেন, লোককে বলতেছে মন্দ, তার মানে এখানে লোককে এই মন্দ কিন্তু মডিফাই করতেছে। এজন্য এই যে মন্দটা আছে এটা কিন্তু বিশেষণ, এই মন্দটা কি বলেন, বিশেষণ। এখানে মন্দের কি আছে, এখানে মন্দের কি আছে। তো এখানে লোক মন্দ, এখানে কোন জিনিসটা মন্দ বলেন তো, মানে মন্দ কি মন্দ সেটা কি বলছে, কোন জিনিসটা মন্দ এটা কিন্তু বলে নাই। এই জন্য এই যে মন্দের আছে এটা কিন্তু বিশেষ্য পদ, কারণ এটা অন্য পদকে মডিফাই করে নাই, এটা অন্য পদকে মডিফাই করে নাই। এইবার বলেন এই দুটো বাক্য বুঝছেন কিনা, অর্থাৎ এই দুটো বাক্য থেকে মন্দ এটা কিভাবে বিশেষ্য পদ হয় এবং মন্দ এটা কিভাবে বিশেষণ পদ হয়, বলেন বুঝছেন কিনা। ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, তাহলে আমি সামনে আগাবো। ক্লিয়ার? তো আমার মনে হয় এরকম যদি একই পদের যদি বিশেষ বিশেষণ নির্ণয় করতে বলে, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য খুব বেশি কঠিন হবে না। ঠিক আছে, ওকে, এবার সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ। এইবার আসেন আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি। তো এখানে বলা হচ্ছে, এটা বিসিএস আসা প্রশ্ন, বলা হচ্ছে এই যে আমাদের চেনা লোক, এই বাক্যে চেনা কোন পদ, এই চেনা এটা কোন পদ, এটা কি বিশেষ্য, এটা কি অব্যয়, এটা কি ক্রিয়া, এটা কি বিশেষণ। তো আমাকে একটু বলেন তো এই চেনা এটা কোন পদ হবে, অর্থাৎ এই যে আমাদের চেনা লোক, এই বাক্যে এই যে চেনা আছে, এই চেনা এটা কোন পদ বলেন তো, এটা কোন পদ। গুড। এখন দেখেন চেনা লোক, তো লোককে কিন্তু মডিফাই করতেছে, কেমন লোক, চেনা লোক। তার মানে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই আমাদের উত্তর হবে বিশেষণ, এটা অবশ্যই কি হবে, বিশেষণ হবে। ওকে, তার মানে বুঝতে পারতেছি যে এইটাই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপর আসেন আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সলভ করি। এ এক বিরাট সত্য, এ বাক্যে সত্য কোন পদ, অর্থাৎ এ এক বিরাট সত্য, এখানে সত্যটা এটা কি সর্বনাম, এটা কি বিশেষণ, এটা কি বিশেষণ, এটা কি অব্যয়। তো কি হতে পারে বলে মনে হয়, উত্তর করেন। গত ক্লাসের উপস্থিতি অনেক ভালো ছিল, আজকের উপস্থিতি খুব নাজুক, দুঃখজনক। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, এই এক বিরাট সত্য, এখানে সত্য মানে কোন জিনিসটা সত্য, কোনো কিছুই সত্য কিন্তু কাউকে মডিফাই করে নাই, সুতরাং এটা অবশ্যই বিশেষ্য, সুতরাং সঠিক উত্তর খ, সুতরাং সঠিক উত্তর খ। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা বুঝতে পারছেন। আসলে এরপর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সলভ করি, যে সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ, এটা কি সর্বনাম, এটা কি বিশেষ্য, অব্যয়, এটা কি বিশেষণ। তো এই প্রশ্নটা সলভ করেন। তো আমরা কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আমরা পড়তেছি, এবং ওই কনসেপ্টটা থেকে পরীক্ষাতে কি টাইপ প্রশ্ন আসে
সে টাইপ প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু সমাধান করে ফেলতেছি। দ্রুত একটু উত্তর করেন, রেসপন্স করেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। এখন ভাই দেখেন, এখানে সুন্দর কোন জিনিসটা সুন্দর এটা কি বলছে? আমি বললাম সুন্দর মানুষ, সুন্দর মেয়ে, সুন্দর চেহারা, সুন্দর ঘড়ি, সুন্দর কলম। বাট এই যে এখানে এখানে কিন্তু কোনোটাকেই কিন্তু সুন্দর বলে নাই, কোনোটাকেই কি বলে নাই, সুন্দর বলে নাই। সুতরাং এই যে সুন্দরটা আছে, এটা অবশ্যই কি, এটা অবশ্যই বিশেষণ। এটা অবশ্যই কি, এটা অবশ্যই বিশেষণ নাকি? না, এটা বিশেষ্য। কারণ এখানে সুন্দর কাউকে মডিফাই করে নাই। কি করে নাই? কাউকে মডিফাই করে নাই। সুতরাং এটা কি হবে বলেন? এটা বিশেষ্য হবে। ওকে, সো একই পদের বিশেষ্য বিশেষণ নির্ণয়, এটা কিন্তু খুব ইজি ছিল আমার মনে হয়। এইবার আসেন আমরা একটা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, যেটা আমাদের নতুন বোর্ড বইতে 8 প্রকার পদের ভিতরে এটাকে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ। সেটা কি? সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেহেতু আমরা বিশেষণ পড়েছি, কাজেই এখন ক্রিয়া বিশেষণ পড়াটা কিন্তু আমাদের জন্য খুব ইজি জিনিস। এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন, এই যে বিশেষণটা আছে, অর্থাৎ এমন একটা বিশেষণ যেটা একটা ক্রিয়াকে বিশেষায়িত করে। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, আপনি ক্রিয়া, এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটাকে আপনি কেমন অথবা এই ক্রিয়াটাকে আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাবেন, ক্রিয়াকে কেমন অথবা ক্রিয়াকে কিভাবে, এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পান, মানে ক্রিয়াকে এটা মডিফাই করে, আর যেটা যে উত্তরটা পান ওটা হচ্ছে আমাদের বিশেষণ। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি বললাম যে, খেয়াল করেন, আমি বললাম যে রকেট অতি, উদাহরণগুলো ভালো করে বুঝেন, রকেট অতি দ্রুত চলে। এখন দেখেন তো, রকেট অতি দ্রুত চলে। তো এখানে এই যে চলে আছে, এই চলে এটা কিন্তু একটা ক্রিয়া। রকেট অতি দ্রুত চলে। এখন এই চলে এটা হচ্ছে ক্রিয়া। এখন আমি বলছি যে ক্রিয়াকে কেমন কিভাবে দ্বারা প্রশ্ন করেন, তাহলে কিভাবে চলে দেখেন, কেমন চলে অথবা কিভাবে চলে, উত্তর আসতে কি দ্রুত চলে। তো যেহেতু আপনি কেমন দ্বারা প্রশ্ন করে বা কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছেন দ্রুত, তার মানে এটা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আরো সহজ করে বললে, এই চলে চলে ক্রিয়াটা দ্বারা, এই চলে ক্রিয়াটা সম্পর্কে তথ্য দিচ্ছে কোন পদ, কিরকম চলে, সেটা হচ্ছে দ্রুত চলে। তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে ধীরে ধীরে বায়ু বয়। খেয়াল করেন, ধীরে ধীরে বায়ু বয়। এখন দেখেন তো, ধীরে ধীরে বায়ু বয়, এখানে বয় এটা হচ্ছে আপনার ক্রিয়া। মানে বয় কি, বয় মানে কি, বয়ে যাওয়া, বয়ে যাওয়া, ঠিক আছে, এটা কিন্তু ক্রিয়া। এখন আপনি প্রশ্ন করেন কিভাবে বয়, উত্তর হচ্ছে ধীরে ধীরে বয়। তার মানে এই ধীরে ধীরে এটা কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ। এটা কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এখন বলো ক্রিয়াকে প্রশ্ন করেন কিভাবে বলো, উত্তর হচ্ছে আস্তে বলো। তার মানে আস্তে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমাকে বলেন তো, এই ক্রিয়া বিশেষণের যে ব্যাপারটা, এটা ক্লিয়ার কিনা? অর্থাৎ ক্রিয়াকে কেমন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পায় সেটা ক্রিয়াকে বিশেষায়িত করে, আর যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমাকে একটু বলেন তো ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, যে বিশেষণ ক্রিয়াকে মডিফাই করে সেটা ক্রিয়া বিশেষণ। ফাইন। এইবার আসেন, আমাদের মোটামুটি ক্রিয়া বিশেষণটা ক্লিয়ার। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা একটু আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। কি পদ নিয়ে আলোচনা করব বলেন? সর্বনাম পদ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো খুব ইজি জিনিস এটা। সর্বনাম পদ মানে কি? সহজ করে বললে নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে যা বসে তাই সর্বনাম পদ। মনে রাখবেন, নামের পরিবর্তে যেটা বসবে ওইটাই হচ্ছে আপনার সর্বনাম পদ। এখন প্রশ্ন হতে পারে, ভাই নামের পরিবর্তে কি বসে? খেয়াল করে দেখেন, আমি বললাম যে, ধরেন আমি লিখলাম যে রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে। এখন এখানে নামটা কি, সেটা হচ্ছে রহিম। ওকে, ফাইন। পরের বাক্যে আমি লিখলাম সে নিয়মিত স্কুলে যায়। এখন দেখেন, এই যে সে, এই সেটা কার পরিবর্তে বসছে বলেন? এটা রহিম নামের পরিবর্তে বসছে। যেহেতু এটা রহিম নামের পরিবর্তে বসছে, এজন্য এই সেটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের সর্বনাম। এটা কি? এটা হচ্ছে আমাদের সর্বনাম। এখন এরকম অসংখ্য সর্বনাম কিন্তু রয়েছে, যেমন আমি, হ্যাঁ, যেমন তুমি, যেমন তোমরা, যেমন আমাদের,
তোমাদের, যাদের, কাদের, মোদের। হ্যাঁ, তারপর হচ্ছে কি পরস্পর, এটাও কিন্তু মানে দুজন ব্যক্তির নামের পরিবর্তে বসে পরস্পর। ঠিক আছে, এটাও কিন্তু একটা সর্বনাম। আমি বললাম যে নিজ, এটা কিন্তু একটা সর্বনাম, মানে নিজ বলতে কোন একজন ব্যক্তিকে বোঝায়। বুঝতে পেরেছেন? আমি লিখলাম স্বয়ং, স্বয়ং দ্বারা কিন্তু আমি আমার নিজেকেই বুঝাচ্ছি। তো এইটাই যেগুলো, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে সর্বনাম। এখন আমরা একটু, সর্বনামকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন, কি বলা হয়? প্রোনাউন। এখন আমরা একটু ছোট্ট করে সর্বনামের প্রকারভেদ গুলো নিয়ে একটু আলোচনা করে শেষ করবো এই জিনিসটা। তা একটু খেয়াল করেন, সর্বনামের যে আলোচ্য বিষয় যেগুলো রয়েছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে পড়বেন। তো খেয়াল করেন, প্রথমত হচ্ছে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা কোনো একটা ব্যক্তিকে বোঝায়, আমি, আমরা, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের ইত্যাদি, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আত্মবাচক বা রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এমন একটা প্রোনাউন যেই প্রোনাউনটা দ্বারা কি বুঝাবে, যেই প্রোনাউনটা দ্বারা, আমি সহজ করে বললে, নিজেকে বুঝায়। যেই প্রোনাউনটা দ্বারা কি বুঝায় বলেন তো? যেই প্রোনাউনটা দ্বারা নিজেকে বুঝায়। তো যেই প্রোনাউনটা দ্বারা নিজেকে বুঝাই সেটাকে বলা হয়, আমি একটু ঠিক করে নিই। ওকে, সো যেই প্রোনাউনটা দ্বারা কি বুঝাই বলেন, নিজেকে বুঝাই, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে যেই প্রোনাউনটা দ্বারা নিজেকে বুঝাই সেটা হচ্ছে, কি রে ভাই আজকে এমন হইতেছে কেন? ওকে, ওকে, সো খেয়াল করেন, যেই প্রোনাউনটা দ্বারা কি বুঝায়, নিজেকে বুঝায়, মানে রিফ্লেক্সিভ। আত্মবাচক মানে হচ্ছে আত্ম মানে তো বুঝেন নিজ, যেমন স্ব, তারপর হচ্ছে কি স্বয়ং, নিজ, খোদ, আপনি, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম কি? অর্থাৎ যেই সর্বনামটা দ্বারা আপনার, ব্যতিহার মানে তো বুঝেন, মানে দুইজনকে, দুইজনকে বুঝায়। যেমন খেয়াল করে দেখেন, আপনা আপনি, ঠিক আছে, এরপর হচ্ছে কি নিজে নিজে, এরপর হচ্ছে কি আপোষে, পরস্পর, অর্থাৎ যেখানে দুইটা পক্ষ থাকে। হ্যাঁ, আপনা আপনি বললে কিন্তু একটা, আপনি আপনি, পরস্পর দুইটা পক্ষ থাকে, আপোষে আপনি অন্য একটা পক্ষের সাথে আপোষ করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, শেষ করা হবে না, না হবে, আপনাদের এটা এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি বারবার বলছি, ক্লাসের সংখ্যা লাগলে আমি ক্লাস 30টা ক্লাসের জায়গায় 50টা ক্লাস দিব, সমস্যা নাই তো, শেষ করেই ছাড়বো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা, ওকে, এইবার আসেন সাকল্যবাচক সর্বনাম। তো সাকল্যবাচক সর্বনামটা কি? অর্থাৎ যেই সর্বনামটা দ্বারা সাকল্য মানে একসাথে সবাইকে যেটা দ্বারা বুঝায়। যেমন খেয়াল করে দেখেন, যেমন সব, সবাই, সকল। আচ্ছা, এরপর হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা সামীপ্য মানে কি, সমীপ্য মানে হচ্ছে কাছে, কাছে, এই যে নিয়ার, নিয়ার, যেটা দ্বারা কাছের জিনিসকে বোঝায়। যেমন এই, এটি, এখন এগুলো দ্বারা কিন্তু কাছের জিনিসকে বোঝায়। আমি বললাম যে এই লোক, এখন আমি বললাম যে এটি আমার কলম, তার মানে এটা কাছে আছে। আচ্ছা, এরপর হচ্ছে দূরত্ববাচক সর্বনাম, অর্থাৎ যে এমন সর্বনাম যেটা দ্বারা দূরের জিনিসকে বোঝায়, যেমন ওই, ওই সব ইত্যাদি। তো এগুলো আপনারা পড়লে পারবেন, কঠিন মোটেই না। প্রশ্নবাচক সর্বনাম, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়, কি, কোন, কিসে। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, যেটা দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায় না, যেমন কেউ, কিছু, কোন। আমি বললাম যে কেউ একজন এসেছে, কে আসছে সেটা কিন্তু নির্দিষ্ট না। আমি বললাম কিছু মানুষ এই কথা বলে, তো কোন মানুষটা বলে এটা কিন্তু নির্দিষ্ট না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন সংযোগ জ্ঞাপক। সংযোগ জ্ঞাপক কি? যেটা সংযোগ করে, যে, যিনি, কি, এগুলা। অন্যদিবাচক সর্বনাম কি? যেটা দ্বারা অন্য কাউকে বোঝায়, যেমন অন্য, অপর, পর। একদম ইজি জিনিস ভাই, এটা আপনি, এটা খুবই ইজি জিনিস, আপনি ভাই এগুলো আপনার কমন সেন্স দিয়ে উত্তর করতে পারবেন, মানে সর্বনামের প্রকারভেদ গুলো জাস্ট একটু পড়লেই হয়। আসলে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। তো এই প্রশ্নটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যে পরস্পর কোন ধরনের সর্বনাম। তো একটু উত্তর করেন। একই প্রশ্নের উত্তর যদি প্রত্যেকটা ক্লাসে দেওয়া লাগে, তাহলে তো সমস্যা, বিশাল সমস্যা। ঠিক আছে, তো জিনিসটাকে সহজ করেন, যাতে পুরোটা সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারি, এরকম সহজ করতে হবে। আচ্ছা, তো খেয়াল করেন, আহ ওকে, সব পরস্পর এখানে দুইটা পক্ষ থাকে, তার মানে এটা হচ্ছে ব্যতিহারিক। ওকে, আচ্ছা, এরপর আসেন আমরা একটু চলে যাই, অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ কোন, মানে কোনটাতে রয়েছে অনির্দিষ্ট সর্বনাম। তো একটু খেয়াল করে দেখেন এখানে কোনটা দ্বারা অনির্দিষ্ট সর্বনাম, মানে কোনটা দ্বারা দেখেন অনির্দিষ্ট সর্বনামকে নির্দেশ করতেছে বলেন তো? দ্রুত উত্তর করেন। আচ্ছা, আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব নি পিডিএফ। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, আমরা একটু দেখি যে অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম এটা কি হবে বলেন?
যে আমি বললাম যে চলো কোথাও একটু ঘুরে আসি, তো এই যে কোথাও, এটা দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে না, তার মানে এখানে সঠিক উত্তর হবে কি ক। আচ্ছা, তো এইটা মোটামুটি আমাদের ক্লিয়ার, ঠিক আছে। সর্বনামের ব্যাপারটা এটা খুব ইজি, এটা খুব ইজি, আপনি পড়ার মানে পড়ার কোনো ইয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু ক্রিয়াপদ নিয়ে আলোচনা করি। আমাদের একদমই শেষ যেই প্রকার, সেটা হচ্ছে ক্রিয়াপদ। আমরা মোটামুটি সবগুলোই পড়েছি, বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, সবই পড়া শেষ। সর্বশেষ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়াপদ। এখন ভাব প্রকাশের ভিত্তিতে আপনি ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করতে পারেন। ভাব একটা কি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা। আরেকটা কি, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন খেয়াল করেন সমাপিকা ক্রিয়া কি, অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা আপনার মনের ভাব শেষ হয়ে যায়, সমাপ্ত হয়, সেটা সমাপিকা ক্রিয়া। আর যেটা দ্বারা হয় না সেটা অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি বলি যে আমি কাজটি করব, এখন আমি করব, এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে, এই জন্য এটা সমাপিকা। কিন্তু আমি যদি বলি যে আমি করলে, এখন করলে এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। তার মানে এটা কি ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপর আসেন, আমি লিখলাম যে আমি যাব, এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখেন আমি যদি বলি যে আমি গিয়ে, এখন আমি গিয়ে, এটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আমি লিখলাম আমি খাবো, এটা সমাপিকা ক্রিয়া। না, আমি লিখলাম যে আমি খেয়ে, এখন এটা দ্বারা কিন্তু আবার মনের ভাব শেষ হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাকে একটু বলেন তো, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার কনসেপ্টটা বোঝা গেছে কিনা। এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বুঝলে এরপর আমি আপনাকে আরেকটা সুন্দর জিনিস শিখাইতে পারবো। বুঝছেন? ক্লিয়ার? ওকে, ফাইন, সবাই ক্লিয়ার। এইবার আসেন আমরা একটু আলোচনা করি যৌগিক ক্রিয়া, অর্থাৎ আমরা এখন বিভিন্ন ধরনের ক্রিয়া নিয়ে আলোচনা করতেছি, ওকে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু আলোচনা করি যৌগিক ক্রিয়া। এখন যৌগিক ক্রিয়া কিন্তু ভাই সমাপিকা অসমাপিকা ক্রিয়াই। যদি আপনি কখনো দেখেন কোন একটা ক্রিয়া, প্রথমটা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ প্রথম যেটা এটা অসমাপিকা ক্রিয়া, আর পরের যেটা এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে খেয়াল করে দেখেন, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো একসাথ হলে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। দুইটা একসাথ হলে সেটা কি ক্রিয়া, যৌগিক ক্রিয়া। যেমন খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে সাইরেন বেজে উঠলো। এখন দেখেন তো, এই যে আমি লিখলাম যে সাইরেন বেজে উঠলো, এখন দেখেন এই বেজে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। বেজে ক্রিয়াটা দ্বারা কিন্তু আপনার মনের ভাব প্রকাশ হচ্ছে না, বেজে। কিন্তু যখন বললাম উঠলো, তখন এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। এই জন্য বেজে উঠলো একসাথে, এটাকে বলা এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা কি ক্রিয়া, এটা যৌগিক ক্রিয়া। আচ্ছা, আমি লিখলাম আমাকে, খেয়াল করেন, আমি লিখলাম আমাকে যেতে হবে। এখন দেখেন তো, যেতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এটা দ্বারা কিন্তু মনোভাব শেষ হয় না। এইবার একজন বলছে লাইভ, লাইভ কি হয়েছে? আচ্ছা, এরপর আসেন, কপালে হাত দিতেছে কেন? এরপর আসেন হবে, তো হবে এটা কিন্তু আবার সমাপিকা ক্রিয়া। তাহলে যেতে এটা অসমাপিকা ক্রিয়া, হবে এটা সমাপিকা ক্রিয়া। এখন যেতে হবে, এই দুটো, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া, এই জন্য এটাকে বলতেছে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তার মানে একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুইটা যখন একসাথে হয়ে যায় তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এখন যৌগিক মানে কিন্তু এক না, যৌগিক মানে কি একের অধিক, অর্থাৎ যেখানে দুইটা থাকে। এইবার বলেন বুঝছেন কিনা, এইবার বলেন যে ক্রিয়া, এই যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা বুঝছেন কিনা। বুঝছেন? জি, ক্লিয়ার? ক্লিয়ার হলে বলেন, তাহলে সামনে আগে। আচ্ছা, ফাইন, ক্লিয়ার। এটা খুব ইজি জিনিস। এইবার আসেন আমরা যে ক্রিয়াটা পড়বো সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নেট সমস্যা, সমস্যা তো আজকে দেখতেছি না। আচ্ছা, আসেন, তো মিশ্র ক্রিয়াটা কি, অর্থাৎ যদি আপনি কখনো দেখেন যে একটা বিশেষ্য পদ,
এখানে অনেকেই বুঝবেন না, এই জন্য আমি আবার বলতেছি সর্বোচ্চ মনোযোগ দিন। এখানে অনেকেই বুঝবেন না, পরে বলবেন ভাই বুঝি নাই, যাতে একবার বুঝতে পারেন এই জন্য একটু ভালো করে মনোযোগ দিন। বিশেষ্য, বিশেষণ কিংবা অনুকার, এই তিনটা জিনিস খেয়াল করেন। বিশেষ্য, বিশেষণ কিংবা অনুকার, এই তিনটা জিনিসের পরে যদি ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদ, তাহলে ওইটাকে বলা হয় এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ওটাকেও কি বলে? এটাকে বলা হয় এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আচ্ছা, যেমন খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে ভালো হ, তাহলে দেখেন ভালো এটা কিন্তু বিশেষণ, আর হয় এটা কিন্তু ক্রিয়াপদ, এই দুটাকে একসাথে বলে কি? মিশ্র ক্রিয়া। আবার দেখেন আমি লিখলাম ঝনঝন, এটা কিন্তু অনুকার, আগের ক্লাসে পড়ছি। এখন আমি লিখলাম ঝনঝন করছে, এখন এই ঝনঝন করছে, এই ঝনঝন এটা অনুকার করছে, এটা কিন্তু ক্রিয়াপদ। তার মানে ঝনঝন করছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আমি লিখলাম আমরা, খেয়াল করেন, আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। এবার খেয়াল করেন, তাজমহল এটা কিন্তু বিশেষ্য পদ, মনে আছে? এটা ভাববাচক বিশেষ্য। কেমন বিশেষ্য বলেন? ভাববাচক বিশেষ্য। আর করলাম এটা তো ক্রিয়াপদ। তাহলে বিশেষ্যের পরে যদি দেখেন যে ক্রিয়াপদ আছে, তাহলে সেটা হচ্ছে কি? আমাদের মিশ্র ক্রিয়া। তার মানে কথা সহজ ভাই, কথাটা হচ্ছে কি? কথাটা খুবই সিম্পল, সেটা হচ্ছে বিশেষ্যের পরে অথবা বিশেষণের পরে অথবা অনুকারের পরে যদি ক্রিয়াপদ থাকে, তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এইবার আমাকে একটু বলেন তো, এই মিশ্র ক্রিয়ার কনসেপ্টটা বুঝছেন কিনা? বলেন তো, মিশ্র ক্রিয়ার যে ব্যাপার, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? বুঝছেন? দ্রুত। মিশ্র ক্রিয়ার ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি, ওকে, সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার, সিম্পল জিনিস, ওকে। এইবার আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের মোটামুটি যতটুকু পর্যন্ত জানা দরকার আমরা ততটুকু পর্যন্ত জানছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু সলভ করেন তো, এটা চাকরি পরীক্ষাতে আসা প্রশ্ন, যে সাইরেন বেজে উঠলো, বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ? মানে সাইরেন বেজে উঠলো, এখন এই বেজে উঠলো এটা কোন ধরনের ক্রিয়াপদ বলেন? বেজে উঠলো এটা কোন ধরনের ক্রিয়াপদ? তো এটা অলরেডি আমরা পড়ছি, সেটা হচ্ছে কি? যৌগিক। এখন আরেকটা ব্যাপার আছে, আপনাকে এইগুলো একটু বুঝাই দিই। যেমন প্রযোজক ক্রিয়া, এটা বুঝানোর কিছু নাই, যেখানে একটা প্রযোজক কর্তা থাকে, কারকের ক্ষেত্রে আমরা বললাম না, যেমন আমি লিখলাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখন দেখেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তো এই যে এখানে দেখাচ্ছে, এটা কিন্তু প্রযোজক ক্রিয়া। কেমনে বুঝছেন? কারণ এখানে মা প্রযোজক কর্তা আছে, এখানে মা কি আছে? প্রযোজক কর্তা আছে, ঠিক আছে? আচ্ছা, তো খুবই সিম্পল এগুলা। তো এইবার আসেন আমি আপনাদেরকে একটু বলি, এই অধ্যায়টা আমাদের মোটামুটি একদম খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছি আপনাদেরকে গুরুত্ব সহকারে জিনিসগুলো পড়ানোর জন্য। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। যেমন বিশেষ্য পদ যেটা, এটা আপনার একটু গুরুত্ব দিয়ে পড়বেন, বিশেষ্য পদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর আসেন বিশেষণ পদ যেটা, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ক্রিয়াপদ যেটা, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ক্রিয়াপদ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। অব্যয় পদ যেটা, অব্যয় পদ থেকে চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখন এই কয়টা পদ একটু ভালো করে পড়বেন। অর্থাৎ আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে এই পদগুলো ভালো করে পড়বেন, অন্যান্য পদগুলোও পড়বেন, একই সাথে বিগত সালের প্রশ্ন সমাধান করবেন। বিগত সালের প্রশ্ন পড়লে আপনি বুঝবেন যে আসলে পরীক্ষাতে কোন ধাঁচের প্রশ্ন আসতেছে। বিগত সালের প্রশ্ন সমাধান করলেই আপনি বুঝতে পারবেন যে পরীক্ষাতে কোন ধাঁচের প্রশ্নগুলো আসতেছে। তো একদম বেসিক স্ট্রং করার জন্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় নিয়ে আপনাদের আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাইলে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাস এবং সর্বোপরি পদ প্রকরণের উপর আমাদের টপিকটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আবার সমাস টমাস নিয়ে আলোচনা করব। অলমোস্ট আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক কিন্তু পড়ানো শেষ, বাক্য পড়ানো শেষ, পদ পড়ানো শেষ, তারপর হচ্ছে কারক পড়ানো শেষ, ঠিক আছে? সমাস আছে, সমাসের উপর আমাদের বেশ কিছু ক্লাস হবে। এরপর আমরা হচ্ছে সাহিত্য অংশে যাব।
আচ্ছা, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এই অধ্যায় রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আদারওয়াইজ আমরা আমাদের পদ প্রকরণের যেই ব্যাপারটা সেটা শেষ করি। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। ওকে ফাইন, ক্লিয়ার। পরীক্ষা কবে হবে এটা তো আমি শিওর না। ওকে, তো এইবার আমাদের মোটামুটি জিনিসটা আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। তো এখন একটু ভালো করে অধ্যায়টা পড়েন। পরীক্ষাতে যে সকল অধ্যায় থেকে প্রশ্ন আসে সাধারণত এইটার সকর্মক ক্রিয়া কি ভাই? সকর্মক ক্রিয়া হচ্ছে যেখানে ওই যে কর্ম থাকে, মানে খুব সিম্পল এগুলো। এগুলো আমরা কারো কেউ পড়ছি। যেমন আমার আমার বই আছে, তো কি আছে? বই আছে, এই আছে, এটা হচ্ছে সকর্মক। আমি বললাম যে আমার আছে, এখন এটা অকর্ম কারণ এটার কোনো কর্ম নাই। ক্লাস কয়দিন রেকর্ড থাকবে? এই ধরনের প্রশ্নগুলো বারবার হাজারবার উত্তর দেওয়া শেষ, আমার মনে হয় না যে আমি এগুলোর উত্তর দেওয়ার আর দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো আসেন, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।